আটক রাখার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী হচ্ছে, তখনই আমরা অনশনের আসিফ সিদ্ধান্ত নেয় প্রথমে। আসিফ, নাহিদ, তারপর বাকেররা আমাদেরকে সবাইকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। আমরা 6 জন ছিলাম, 6 জনকে আলাদা আলাদা সেল না, 6 জনকে আলাদা আলাদা এডিসির আন্ডারে রাখা হয়েছে। কারোর সাথে আমরা কথা বলতে পারতাম না। আমি আমি ব্যক্তিগতভাবে আমি 3 দিন চেয়ারের মধ্যে বসেছিলাম। আমাদের আন্দোলন আজকে পর্যন্ত, আমরা যদি মোটা দাগে বলতে যাই, ঈদের পরে 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত আমরা প্রত্যেকেই, আমি এমন অন্তত 1 ঘন্টা কথা বলেছি, আমি বিভিন্ন টকশোতে কথা বলেছি। আমার কোনোদিনও লিখে মানে লিখে কোনো 2টা বাক্য বলতে হয় নাই। নাহিদকে কখনো বাক্য বলতে হয় নাই, সার্জিসকে, আসিফকে, বাকেরকে কখনোই দেখে দেখে পড়তে হয় নাই। অর্থাৎ আপনারা এটাই স্পষ্ট, এটা একটা ফেব্রিকেটেড, কমপ্লিটলি ফেব্রিকেটেড। এখানে জাস্ট আমাদেরকে বলা হয়েছে এটা পড়ো, আমাদেরকে জাস্ট বলা হয়েছে এটা পড়ো, সিম্পল পড়ো। ভিডিও করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এটা পাবলিশ করবে না, জাস্ট পড়তে বলছে। এখানে কি আমরা বারবার জানতে চেয়েছি কি এখানে আমরা, এবং সেন্টেন্স স্ট্রাকচারও ভুল ছিল ওখানে। আমরা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করেছি, যে এটা পড়ার সময় তো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নাই। তখন উনি আমাদেরকে বলছেন যে এটা পড়ো, এটা কোনো সমস্যা নেই, জাস্ট রিডিং পড়ো। ইভেন আমাদের যখনই আমরা বুঝলাম যে আমাদেরকে আটক রাখার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী হচ্ছে, তখনই আমরা অনশনের আসিফ সিদ্ধান্ত নেয় প্রথমে। আসিফ, নাহিদ, তারপর বাকেররা আমাদেরকে সবাইকে আলাদা আলাদা, এমন ধরনের সিকিউরিটি। আমার গার্ডিয়ানকে একদিন সকাল 11টায় এনেছে, যে যে তাকে বের করে দেওয়া হবে। রাতের 12টা, 13 ঘন্টায় বসানোর পরে রাতের 12টায় বলা হচ্ছে যে আপনি চলে যান। কোনো এক্সপ্লেনেশন নাই, কিচ্ছু নাই। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস যেটা আপনারা মিডিয়াতে দেখেছেন, প্রত্যেকটা জিনিস ছিল স্ক্রিপ্টেড অ্যান্ড ফেব্রিকেটেড, স্ক্রিপ্টেড অ্যান্ড ফেব্রিকেটেড। এবং এটাতে ন্যূনতম কোনো কনসেন্টের আমাদেরকে নেওয়া হয় নাই। আপনি যদি ডাইনিং টেবিলের কথা আসেন, আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। আমরা বারবার বলেছি যে এইভাবে আমরা খেতে পারি না। আমাদেরকে আমাদেরকে এইভাবে, মানে আমাদের যা জিজ্ঞেস করছিলাম, হয় আপনি আমাদেরকে গ্রেফতার দেখাবেন, কারণ 24 ঘন্টা যেহেতু হয়ে গিয়েছে, হয় আপনি আমাদেরকে গ্রেফতার দেখাবেন, অথবা আপনি আমাদেরকে ছেড়ে দিবেন। এর মাঝামাঝি কোনো অবস্থান নেই। উনি খাবার নিয়ে আসছেন, খাবার নিয়ে আসার পরে সাথে সাথে দেখি ক্যামেরা। তা আমরা বারবার বলছি এই খাবার এবং ক্যামেরার এটা কেন হইতেছে? তো উনি বলছে যে আমার সাথে তো চোর বাটপারও খাইতে বসে। তো অর্থাৎ আমরা তখন এই কথাগুলাই বলছিলাম। এটা এটা পরে আমরা বের হয়ে দেখি এটা পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটা ডিবি কার্যালয়ে ঘটেছে, এভরি সিঙ্গেল ইনসিডেন্ট ওয়াজ প্ল্যানফুলি ফেব্রিকেটেড অ্যান্ড স্ক্রিপ্টেড। আচ্ছা, তার মানে আপনাদের নিজস্ব যে সিকিউরিটির কথা বলা হচ্ছে সেই সিকিউরিটি আপনারা চাননি। আপনারা কি কোনো জিডি করেছিলেন, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আপনারা জিডি করেছেন, যে আপনাদের নিরাপত্তা চাই, এ ধরনের কোনো জিডি করেছিলেন বা আবেদন আপনি করেছিলেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই যে জিডিতে থাকলে তো এটা তো ডকুমেন্টেড কিছু একটা দেখাইতে বলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আমরা থানায় যাই নাই, আমরা নিরাপত্তা চেয়েছি। নিরাপত্তা মানে ডিবি কার্যালয়ে নিয়ে 6 দিন রেখে দেয়, এটার নাম নিরাপত্তা? আমরা নিরাপত্তা চেয়েছি, কথা বলার নিরাপত্তা চেয়েছি, আমাদের পরিবারের যেন কোনো ধরনের ভয়ভীতি না দেওয়া হয় সেটার নিরাপত্তা চেয়েছি, কর্মসূচি নিরাপত্তা চেয়েছি, আমাদেরকে চিকিৎসার নিরাপত্তা চেয়েছি। আমরা দেখেছি আসিফ বাকের, নাহিদকে নাহিদকে নির্মম ভাবে পিটানো হয়েছে, আসিফ বাকেরকে গুম করে করে রাখা হয়েছে, তাদেরকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। অর্থাৎ এইগুলো থেকে আমরা নিরাপত্তা চেয়েছি। এটা কোন ধরনের নিরাপত্তা? আপনারা যারা যা আছেন, আমি খুব ছোট মানুষ, কম বুঝি, আমার পলিটিক্যালি সাউন্ড না। যা দেখি, আমি হলে ছিলাম, চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, কমপ্লিটলি কমপ্লিটলি সরকারের স্তাবক হওয়ার জন্য চোখ মুখ বন্ধ করে, বাবা রাজমিস্ত্রি কাজ করে, কৃষক পরিবার থেকে আসছি। কোন ধরে এই যে এই ধরনের কাজ তো আমাদের করার কথা ছিল না। পড়াশোনার কথা করার কথা ছিল, এখন টেবিলে থাকার কথা ছিল, আমার রিটার্নের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। তাইলে আমরা এই ধরনের কোন বিষয়ের সাথে আমরা পরিচিত ছিলাম না। তাহলে কেন এই আজকের পরিস্থিতি আসলো? আমরা তো এইটা এসবের নিরাপত্তা চেয়েছিলাম। আমরা এই নিরাপত্তা চাওয়ার মানে কি ডিবি অফিসে নিয়ে বসে রাখা, 6 দিন নির্ঘুম রাত কাটানোর, আমাদেরকে বিভিন্ন এপিসোডিক, এটা হচ্ছে এপিসোডিক ইয়ার মধ্য দিয়ে, ওই যে গ্রিক মিথোলজিতে যখন যুদ্ধ যখন বোরিং হয়ে যাইতো, বিভিন্ন এপিসোড এখানে ইন্ট্রোডিউস করা হইতো, যেন সৈন্যরা কি হয়, আরো বেশি উজ্জীবিত হয়। আমরা ডিবি কার্যালয়ে সবসময় ওই যে ইন্ডিয়ান সিরিয়ালে যেমন এপিসোড হয়, একটার পর একটা এপিসোড, একটার পর একটা এপিসোড, আমাদেরকে জাস্ট জানানো হয়েছে, নাথিং এলস। মানে কোনো ডিসকাশন না, আমাদের কনসেন্ট আছে কিনা, দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি নাথিং আন্ডার, আমাদের কোনো কনসেন্ট এখানে ছিল না। সবকিছু প্রিমেডিটেড ছিল বা প্ল্যান ছিল, আপনি বলতে যাচ্ছেন আপনাদের কোনো কনসেপ্ট ছিল না। কিন্তু আপনার বাবা মা বা আই মিন যারা আপনাদের পরিবারের দেখা করতে গেছে, শেষ পর্যন্ত প্রথম দিকে দেখা করতে পারেনি, শেষ পর্যন্ত দেখা করতে গেছে, তারা এসে বললো যে সবকিছু স্বাভাবিক আছে। দেখেন, মানে সবকিছু স্বাভাবিক আছে। এখন একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে বলানো।
আমার মা আমাকে যখন ফোন দেয়, এখনো পর্যন্ত ফোন দেয়, ওই ভদ্র মহিলা, উনি জনগণ বুঝে না, উনি রাজনীতি বুঝে না, উনি সমাজনীতি বুঝে না, উনি শুধু বুঝে ওনার সন্তান যেন বাসায় আসে, উনার সন্তান যেন বাসায় আসে, শুধু এটাই বুঝে। উনি যখন মুখদের বা ভিডিও গুলা দেখে, আমার মা কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছে এবং অঝরে কান্না। অর্থাৎ একটা মা যখন, একটা সন্তান যখন বলা হয় যে আপনার ছেলেটাকে যদি এখন না বুঝান, আপনার ছেলেটাকে যদি না বলেন, যে আমরা তো ওনাদের কাছে সাথে ছিলাম না যখন এই ভিডিও করা হয়েছে, তো আমরা যখন আমরা গেস করতে পারছি তাদেরকে এভাবে বলা হয়েছে, তখন একটা সন্তানকে ফেরত পাওয়ার জন্য একটা মা তো অবশ্যই বলবে, একটা বাবা তো অবশ্যই বলবে, কেন বলবে না? আপনি অবশ্যই ফেরত পাওয়ার জন্য বলবে যে ভালো ছিল, ভালো আছে। তার মানে কি, আমাদেরকে তো বলা হয়েছে তোমাদের আজ রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যেদিন আমাদের থেকে ভিডিও নেওয়া হয়েছে এর কতদিন পর আমাদেরকে ছেড়েছে, আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে এক ধরনের সব সময়, অর্থাৎ প্রত্যেকটা, আমি মেন্টালি টায়ার্ড, আমি এই দেশের প্রতি প্রচন্ড পরিমাণ বিরক্ত। কি দিয়েছে আমাকে, আমাদেরকে কি দিয়েছে? একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট আমরা ক্রিয়েট করতে পারি নাই, যেখানে ন্যূনতম নাগরিক যেই সুবিধাগুলো রয়েছে, আমি ন্যূনতম নাগরিক সুবিধার জন্য আমাকে রাস্তায় দাঁড়াইতে হচ্ছে, ন্যূনতম নাগরিক সুবিধার জন্য। সেখানে আমার এখানে আমি কমপ্লিটলি ফেড আপ, আমি কমপ্লিটলি ফেড আপ, আমি আপনার কাছে এখন কয়েকটি বিষয়, আরেকটি বিষয় মানে আন্দোলন বিষয় জানতে চাই। যে প্রধানমন্ত্রী আহ্বানকে আপনারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন, এটা এর আগেও ক্লিয়ার করেছেন, কিন্তু আপনাদের উপরে কি আসলে বিএনপি, জামাত বা অন্যান্য দল কি শুরু থেকে কোনোভাবে ভর করেছে, বা তাদের প্ল্যান ওয়াইজ কি আপনারা কোনো ধরনের এই আন্দোলনকে শুরু থেকে শুরু করে এর পরবর্তী যে কর্মসূচি দিয়েছেন, এখানে আসলে আপনাদের পেছনে অন্য কোনো রাজনৈতিক শক্তি রয়েছে কিনা, যেটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে? দেখুন, অনার্সের রেজাল্ট ছিল 3.75, আমাকে ভুলে 2.75 দেওয়া হয়েছিল। আমি একটু ঘটনাটা বলি, তাহলে রিলেট করতে পারবেন। আমাকে 2.75 দেওয়া হয়েছিল, এটা ভুলে আসছে, আমি সেটা ঠিক করতে যাব, সেটা আমাকে 3 মাসের টাইম দিয়েছে, 3 মাসের। অর্থাৎ ওই ওই ঘটনার পরিক্রমায় আমি সেখানে একটা আন্দোলন করেছিলাম। আমি যখন আমার ভিসি স্যারের কাছে একটা দাবি নিয়ে যাই যে রেজিস্টার বিল্ডিংটাকে আধুনিকায়ন করার জন্য, তখন ভিসি স্যার আমাকে প্রথম যে কথাটা বলেন, আরে কি সিদ্ধান্ত আছে এটা কি জানো মিয়া? থামো, চুপ করো। ওরা কি এমনি গুলি করতেছে না, সিদ্ধান্ত উপরে ঘুরে দেবে।
ফ্যাসিস্ট দেখি না, আজকে স্বাধীনতা দেখতেছি। ভাই 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 আমাদেরই ভাই, ভাই আমাদেরই ভাই। হাই হাই ভাই এটা চিনলেন না ভাই? কিন্তু ভাই কালবেলা আচ্ছা আচ্ছা ছাত্রলীগ, পুলিশ, যুবলীগ এরা কেন গুলি করলো? সকালে 11টা পাইলো কই? 11টা থাকা বিরোধীরা কেন পাইলো কই? পুলিশের দেশটা একজন কথা না বললে কারোটাই আসবে না। এক্স্যাক্টলি ভাই থেকে ইসির সাথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে সিভিল পোশাকে এখানে পুলিশ অবস্থান নিছে। তারপরে পুলিশ ছাত্রলীগের সাথে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট এবং ঢাকা করে গুলি করছে। আমাদের 5 জন লোক এখানে স্পট ডেড, আরো 50 জনের মতো আহত হয়েছে। ছাত্রলীগের সাথে সারাদিন আমাদের মিরপুরের আশপাশে বিভিন্ন হাসপাতালে আছে। নাম বলুন। সরোয়ার হাসপাতালে গেছে, আলোকে এখানে ট্রিটমেন্ট নিয়েছে, পপুলারে নিয়েছে সবাই, আল হেরালে গেছে। ঠিক আছে, আপনাদের সাথে পুলিশ কি করেছে এবং পুলিশ ফায়ার করছে, আমাদের কাছে ফুটেজ আছে। আপনারা এখানে ছিলেন, আপনারাও দেখছেন, আপনাদের কাছে ফুটেজ আছে। অবশ্যই কি করলো আপনাদেরকে? আমি আসি সাধারণ জনগণের সাথে পুলিশ যখন বেশি প্রতিক্রমণ পাশে দাঁড়ানো ঢাকা ফায়ার করে সেই পুলিশ লীগ ছাত্রলীগকে হটাই দিচ্ছে 10 নম্বর থেকে। আমরা পুলিশকে অবশ্যই বলছি। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা এই শেখ হাসিনার পদত্যাগ। আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন। আপনি পদত্যাগ করুন, শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় তো গেলেনই না, তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন। আজকে তিনি আরো প্রায় 40 থেকে 45 জন ছাত্র জনকে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করলো। এটা আর মানা যায় না। আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না, আপনি ক্ষমতা থেকে সরে যান, গণভবন ছেড়ে দিন। গণভবন মানুষের সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি নয়। কিন্তু উনি সেটাকে বাপদাদার সম্পত্তি মনে করে সেই গণভবনে থাকার জন্য এদেশের নিরীহ জনতাকে হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন। তিনি পাগলের মতো মানুষ হত্যা করছেন। এটা আর হতে দেয়া যায় না। উনি আর 1 ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে। আমরা চাই না আর উনি 1 মিনিটও ক্ষমতায় থাকুন। আপনি অবিলম্বে ক্ষমতা ছাড়ুন। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে, বাংলাদেশের সকল মানুষকে, প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন। ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন। আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন। এই খুনি ফ্যাসিস্টকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে। নিয়মিতই লাশ ফেলতেছেন, নিয়মিতই আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন। তিনি ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। তারা নির্বিচারে গুলি করতেছে, পুলিশ বাহিনী গুলি করতেছে। আমরা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি, আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব। আপনারা এখন নির্বিকার হন, আপনারা আর লাশ ফেলবেন না। এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন, আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, কারো চাকরি যাবে না। আপনাদেরকে আমরা ঘোষণা করছি, আশ্বস্ত করছি। আমরা শেখ হাসিনাকে বলবো, অবিলম্বে গণভবন ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসড়ে বের করবে। এটা আমাদের দাবি। জীবনের বিনিময়ে হলো এদেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে। আপনি সিদ্ধান্ত নিন, আজকে আপনার জন্য সময় আছে। আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি আপনি গণভবন থেকে স্বৈরাচারের তকমা নিয়ে, ফ্যাসিস্টের তকমা নিয়ে শ্রীলঙ্কার মতো দৌড়ে ফেলাবেন।
এটা আপনার জন্য সময় ভেবে দিলাম, আজকে রাতের মধ্যে আপনাকে করুন। বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি আনাচে কানাচে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম। প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন, ঢাকার রাজপথ প্রকম্পিত করুন। ঢাকায় কোটি কোটি মানুষের সমাগম হবে, কেউ বাসায় থাকবেন না। আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো, প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে, প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে, তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয়। বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, এই খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে যে লড়াই করেছেন, সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে আসুন। যে পারবেন পায়ে হেঁটে, যে পারবেন গাড়িতে, যে পারবেন লোকাল বাসে, যে পারবেন রিক্সায়, প্রত্যেককে তার তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসুন। এবং ঢাকাবাসীকে বলবো, প্রত্যেককে প্রস্তুতি নিন। আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেককে আশ্রয় দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নিন। প্রত্যেকে একসাথে আমরা গণভবন, সংসদ ভবন অভিমুখে মার্চ করব। আমরা গণভবন, সংসদ ভবন দখল করে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করবই করব। এটাই আমাদের